ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আর শুরুতেই একটা বিরাট বিতর্ক। তো ঠিক কী ঘটেছিল সেদিন? চলুন আজকের আলোচনায় আমরা এই পুরো ঘটনাটার গভীরে যাব। সময়টা ছিল ২০২৬ সালের ১২ই মার্চ। দেখুন, জাতীয় সঙ্গীত এটা তো আমাদের ঐক্যের প্রতীক, তাই না? কিন্তু সেদিন ঠিক এই মুহূর্তটাই হয়ে উঠল একটা তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দু। আচ্ছা, তাহলে চলুন একদম সেই মুহূর্তটাতে ফিরে যাই। সংসদের ভেতরে তখন ঠিক কী হচ্ছিল? কারণ ঘটনাগুলো কিন্তু খুব দ্রুত ঘটছিল। তো সময় তখন দুপুর ৩:৪০, স্পিকার রাষ্ট্রপতির আগমনের ঘোষণা দিলেন, আর ঠিক তখনই বিরোধী সদস্যরা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে শুরু করলেন। রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন অধিবেশনে ঢুকলেন, আর ওদিকে সাউন্ড সিস্টেমে জাতীয় সঙ্গীত বাজতে শুরু করল। মানে ভেবে দেখুন, একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া মুহূর্তের মধ্যে একটা উত্তাল বিক্ষোভে পরিণত হল। সরকারি দলের সদস্যরা সবাই জাতীয় সঙ্গীতের সম্মানে দাঁড়িয়েছেন, কিন্তু বিরোধী দলের অনেকেই তখনও বসে। আর এই বসে থাকার দৃশ্যটাই এটাই হয়ে গেল বিতর্কের মূল কারণ। একদিকে সম্মান জানানো হচ্ছে, আর অন্যদিকে চলছে স্লোগান আর প্রতিবাদ। আর স্লোগানগুলোও ছিল বেশ সরাসরি, একদম রাষ্ট্রপতির দিকে। যেমন ফ্যাসিস্টের দোসর, কিলার চুপ্পু, এমনকি গেট আউট চুপ্পুর মতো স্লোগানও শোনা যাচ্ছিল। তাদের দাবি ছিল রাষ্ট্রপতির অভিশংসন আর পদত্যাগ। মানে বুঝতেই পারছেন, পুরো অধিবেশন কক্ষ তখন রীতিমতো উত্তপ্ত। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কেন এমনটা হলো? বিরোধী দল কেন জাতীয় সঙ্গীতের সময় বসে থাকল? আচ্ছা, এই ঘটনার পর তাদের পক্ষ থেকে কিন্তু একটা ব্যাখ্যাও এসেছিল। চলুন এবার সেই ব্যাখ্যাটা একটু দেখা যাক। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ব্যাখ্যা দিলেন। তার ভাষ্যমতে যা ঘটেছে তা নিয়ে নাকি একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তিনি মূলত সেটাই পরিষ্কার করতে চেয়েছেন। তো তার ব্যাখ্যার মূল পয়েন্টগুলো কী ছিল? প্রথমত, তাদের প্রতিবাদটা ছিল রাষ্ট্রপতির ভাষণের বিরুদ্ধে। দ্বিতীয়ত, তিনি দাবি করেন যে স্পিকারের সাউন্ড সমস্যা থাকায় জাতীয় সঙ্গীত ঠিকমতো শোনাই যাচ্ছিল না, আর সদস্যরা তখন স্লোগান দিতে এতটাই ব্যস্ত ছিলেন যে খেয়ালই করেননি। তার মতে এটা ছিল একটা অনিচ্ছাকৃত ভুল, কোনো ইচ্ছাকৃত অসম্মান নয়। আব্দুল হান্নান মাসুদ আরও দাবি করেন, যখনই আমরা বুঝতে পারলাম যে জাতীয় সঙ্গীত বাজছে, বিরোধী দলীয় সদস্যরা তৎক্ষণাৎ দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানান। তিনি এটাও বলেন যে আরেকজন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ যখন বিষয়টা তাদের নজরে আনেন, ঠিক তখনই তারা সবাই দাঁড়িয়ে পড়েন। কিন্তু বিরোধী দলের এই ব্যাখ্যা কি সবাই মেনে নিয়েছিল? একদমই না। বরং এই ঘটনার পর চারদিক থেকে তীব্র নিন্দা আর সমালোচনার ঝড় ওঠে। এখানে দেখুন, দুটো দৃষ্টিভঙ্গি একদম মুখোমুখি। বিরোধী দল বলছে এটা একটা অনিচ্ছাকৃত ভুল, যা বিভ্রান্তি আর টেকনিক্যাল সমস্যার কারণে হয়েছে। অন্যদিকে মহিলা পরিষদ বলছে এটা কোনো ভুল নয়, বরং জাতীয় প্রতীকের প্রতি একটা অধ্যত্বপূর্ণ ও দৃষ্টতাপূর্ণ অসম্মান। একই ঘটনা, কিন্তু ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা। এই সমালোচকদের মধ্যে অন্যতম ছিল দেশের সুপরিচিত নারী অধিকার সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদ। তারা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে একটা আনুষ্ঠানিক বিবৃতি দেয়। তাদের বিবৃতির একটা অংশ ছিল এরকম: এই আচরণ গণতান্ত্রিক মূল্যবোধ, রাজনৈতিক সংস্কৃতি ও জাতীয় মর্যাদার ক্ষেত্রে একটি নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। অর্থাৎ তারা এটাকে শুধু একটা নিয়ম ভাঙা হিসাবে দেখছে না, বরং দেশের গণতান্ত্রিক সংস্কৃতি আর জাতীয় মর্যাদার উপর একটা বড় আঘাত হিসাবেই দেখছে। তাদের উদ্বেগের জায়গাগুলোও খুব স্পষ্ট ছিল। তারা মনে করছে এই কাজটা জাতীয় সঙ্গীতের প্রতি অবমাননা, এটা মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করে, নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ববোধ নিয়েই প্রশ্ন তুলে দেয়, আর সব মিলিয়ে এটা জাতীয় মর্যাদাকে ক্ষুণ্ণ করে। সোজা কথায় তাদের কাছে এটা সাধারণ কোনো প্রতিবাদ নয়, এটা জাতীয় পরিচয়ের ওপরই একটা আঘাত। এই পুরো বিতর্কটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করায়। আচ্ছা, জাতীয় প্রতীক যেমন জাতীয় সঙ্গীত বা পতাকা, এগুলোর অবমাননা নিয়ে আমাদের দেশের আইন কি বলে? কারণ এর প্রতি সম্মান জানানোটা তো শুধু একটা নিয়ম বা প্রথা নয়, এটা কিন্তু আইনি বাধ্যবাধকতারও বিষয়। এর জন্য আমাদের দেখতে হবে দি বাংলাদেশ ন্যাশনাল অ্যান্থেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার 1972।
এই আইনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাই আমাদের দেশের জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীকের মতো বিষয়গুলোকে আইনি স্বীকৃতি দেয় এবং এগুলোর ব্যবহার আর সম্মানের নিয়মকানুন ঠিক করে দেয়। এই যে বাংলাদেশের জাতীয় প্রতীকটা আমরা দেখছি, এটাও কিন্তু ওই ১৯৭২ সালের আদেশেই নির্দিষ্ট করা হয়েছে। মানে আইনটা শুধু জাতীয় সঙ্গীত নয়, জাতীয় পতাকা আর এই প্রতীকটাকেও সুরক্ষা দেয়, কারণ এগুলো সবই আমাদের জাতীয় পরিচয়ের অংশ। এখন প্রশ্ন হল, যদি কেউ এই আইন না মানে বা এই প্রতীকগুলোর অসম্মান করে, তাহলে কি হবে? আইনে এর জন্য কি শাস্তির কথা বলা আছে? এই আইনের ৪ ধারা অনুযায়ী শাস্তির বিধান কিন্তু বেশ পরিষ্কার। ১ বছর পর্যন্ত জেল হতে পারে, সাথে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা, অথবা দুটোই হতে পারে। মানে বিষয়টা মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, এর আইনি পরিণতি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এই পুরো ঘটনাটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, রাজনৈতিক প্রতিবাদের সীমাটা ঠিক কোথায়? কোথায় গিয়ে একটা বৈধ প্রতিবাদ জাতীয় প্রতীকের প্রতি অসম্মানে পরিণত হয়? এই দুটোর মাঝের সূক্ষ্ম রেখাটা কে ঠিক করে দেবে? এটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রয়েই যায়।